হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি জুবাইর হোসেন রাজু। পড়াশোনা করছি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 25 এর জীববিজ্ঞান বইয়ের জীবনী শক্তি অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টা তোমাদের চার অধ্যায় আছে। তো আমরা দেখো আজকে জীবনী শক্তি অধ্যায়টা তোমাদের প্রতি আমার রিকমেন্ডেশন থাকবে, তোমরা যখন এই অধ্যায়টা পড়বা তখন একেবারে খুঁটিনাটি বেসিক থেকে পড়ার চেষ্টা করবা, কারণ এগুলো পরবর্তীতে তোমাদের ইন্টারমিডিয়েটে খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, আর তোমাদের বইয়ে এই অধ্যায়ে এমন এমন কিছু ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেগুলো প্রপারলি কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই, যার কারণে তোমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আর সেই প্রশ্নগুলা নিয়েই মূলত আমাদের আজকের ক্লাস। তো চলো শুরু করি। জীবনী শক্তি, আমরা শিরোনাম থেকে শুরু করি অধ্যায়ের। জীবনী শক্তি, জীবনী শক্তি জিনিসটা কি বা জীবনী শক্তি কাকে বলে? আমরা যদি জীবনী শক্তি সংজ্ঞায়িত করতে চাই, খুবই সিম্পল একটা ব্যাপার। যে কৌশলে হ্যাঁ যে কৌশলে জীব তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহার করে, সেই সেই মৌলিক কৌশলটাকেই তোমার মূলত জীবনী শক্তি বা ইংলিশে বলে বায়ো এনার্জেটিক্স। হ্যাঁ, বায়ো এনার্জেটিক্স, এই বায়ো এনার্জেটিক্স এর উদ্দেশ্য কি বা কাজ কি? বায়ো এনার্জেটিক্স এই যে আমাদের শক্তির জন্য যে আমাদের শরীরে যে শক্তির প্রয়োজন, সেটার জন্য তোমার কোনো না কোনো ভাবে আমাদের সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। আর এই বিষয়গুলো নিয়েই মূলত তোমার বায়ো এনার্জেটিক্স এ আলোচনা করা হয় বা বায়ো এনার্জেটিক্স এর মূল উদ্দেশ্য। তো এখন দেখো ভাইয়া, এরপরে তোমাদের বইয়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। হ্যাঁ, তো সেখানে যাওয়ার আগে আমরা আরেকটা কথা বলি রাখি যে ভাইয়া, বায়ো এনার্জেটিক্স কেন? বায়ো এনার্জেটিক্স মানে বায়ো এনার্জেটিক্স কে কেন বায়ো এনার্জেটিক্স বা বলতে হবে? হ্যাঁ, দেখো এখানে আমরা ফিজিক্সে একটা শক্তির সংজ্ঞাটা পড়ছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্য কি বলে? শক্তি বলে। হ্যাঁ, সেম জিনিস শক্তিটাই এখানে বোঝাচ্ছে। জাস্ট জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স কেন বলা লাগছে? কারণ এই শক্তিটা তোমার জীবের দেহ বা জৈব অণু অণু জৈব অণু ভাঙার ফলে যে শক্তিটা পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা মূলত এখানে বায়ো এনার্জেটিক্স বলা লাগতেছে। হ্যাঁ, এই যে বায়োটা এই জন্য যুক্ত হয়েছে, বায়ো মানে জীব। হ্যাঁ, তো এই জন্য মূলত এটাকে বায়ো এনার্জেটিক্স বলা হয়। হ্যাঁ, এখন দেখো ভাইয়া, এই যে বায়ো এনার্জেটিক্স জিনিসটা তো আমরা বুঝলাম। এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে এটিপি। হ্যাঁ, তো আসলে দেখো এটিপি জিনিসটা কি আসলে? এটিপি, এখানে একটা কথা বলে ফেলছে যে এটিপি জিনিসটা কি, মানে ওরা বলে নাই, আমরা জিজ্ঞেস করতেছি যে এটিপি জিনিসটা কি। হ্যাঁ, তো এটিপি বুঝতে হলে আমরা যদি একেবারে বেসিক থেকে বলতে যাই, তাহলে বেসিক থেকে শুরু করা যায়, আর না হয় মাঝখান থেকেও বলা যায়। তো তোমাদের সবার বোঝার সুবিধার্থে আমি একেবারে বেসিক থেকে শুরু করি। দেখো ভাই, আমি বোর্ডে কম লিখতেছি, মুখে বলতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই আমাদের শরীরটা হচ্ছে লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত। হ্যাঁ, লক্ষ লক্ষ কোষ বলতে আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। হ্যাঁ, তো এখন এই 100 ট্রিলিয়ন, এই মানে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। এই লক্ষ লক্ষ কোষ দ্বারা আমাদের শরীরটা গঠিত। এই কোষের ভিতর আবার কি বেশ কিছু অঙ্গাণু থাকে। হ্যাঁ, এগুলা খালি চোখে দেখা যায় না, তবে সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। তো এই কোষের ভিতর হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, এই নিউক্লিয়াসে আবার থাকে তোমার ক্রোমোসোম। হ্যাঁ, এই নিউক্লিয়াসে আবার থাকে ক্রোমোসোম। ক্রোমোসোমের মধ্যেই থাকে হচ্ছে তোমার ডিএনএ, আরএনএ। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আরএনএটা তোমার এই যে সাইটোপ্লাজম, এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে ভাই একটা কোষাঙ্গাণু। তোমরা যখন কোষের অধ্যায়টা পড়ছো তখন কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে নিশ্চয় পড়ছো।
তো সায়েন্সটা আসলে কি ভাই স্টেপ বাই স্টেপ আগাইতে হয়, আর নাই বুঝবা না। এই জন্য দেখবা তোমাদের অধ্যায়গুলো সেভাবে সাজানো। তো এটা হচ্ছে তোমার চতুর্থতম অধ্যায়, কোষ বিভাজনটা বা কোষ সম্পর্কে তোমাদের মনে হয় দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। তো যাই হোক, এখন দেখো আমরা জানলাম তাইলে কোষ কি। কোষ হচ্ছে জীবের গঠন একক। হ্যাঁ, ওই কোষের ভিতরে আবার বিভিন্ন অঙ্গাণু থাকে। সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসে আবার থাকে তোমার ক্রোমোজোম। ক্রোমোজোমে থাকে ডিএনএ। হ্যাঁ, এই ডিএনএ এবং আরএনএ। এখানে একটা কথা আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে আরএনএ তে তোমার আরএনএ 90% পাওয়া যায় সাইটোপ্লাজমে। হ্যাঁ, সাইটোপ্লাজমে। আর 10%, মাত্র 10% পাওয়া যায় নিউক্লিওলাসে। নিউক্লিওলাসে। এখন দেখো ভাই, একটু আগে বলছে নিউক্লিয়াস, এখন আবার নিউক্লিওলাস কি। এখন দেখো, যারা পড়ছো তারা বুঝতে পারবা নিউক্লিওলাস আর নিউক্লিয়াস কিন্তু এক না। নিউক্লিওলাস কিন্তু নিউক্লিয়াসের ভিতরেই থাকে, কিন্তু নিউক্লিওলাস আর নিউক্লিয়াস এক না। হ্যাঁ, নিউক্লিয়াস হচ্ছে পুরোটাই হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিওলাস হচ্ছে তোমার, এই যে আমি যদি একটা নিউক্লিয়াস এঁকে তোমাকে দেখাই, এটা যদি একটা নিউক্লিয়াস হয়। হ্যাঁ, তাড়াহুড়ো করে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এখানে হচ্ছে বিভিন্ন থাকবে। এখানে হচ্ছে তোমার একটা ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল অঙ্গাণু থাকে, বুঝছো ভাইয়া। হ্যাঁ, এটাকে আমরা বলি মূলত নিউক্লিওলাস। নিউক্লিয়াসের গঠনটা তোমরা দেখলে বুঝতে পারবা, নিউক্লিওলাস। হ্যাঁ, এই পুরাটা কিন্তু হচ্ছে তোমার কি নিউক্লিয়াস, পুরোটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে হচ্ছে তোমার মূলত নিউক্লিয়াসে হচ্ছে ক্রোমোসোমটা থাকে। ক্রোমোসোমের মধ্যে হচ্ছে ডিএনএ থাকে, আরএনএও থাকে। আরএনএটা বেশিরভাগ থাকে, 90% থাকে হচ্ছে তোমার কোথায়, সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমটা কি, কোষের একটা আরেকটা অঙ্গাণু, নিউক্লিয়াসের মতো আরেকটা অঙ্গাণু। নিউক্লিয়াসের মতো না, মানে যে অঙ্গাণু আর কি, সেটা বুঝাচ্ছি। আর 90% পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াসে। এখন দেখো ভাইয়া, এই যে ডিএনএ এবং আরএনএ আমরা পাইলাম। হ্যাঁ, এই যে এটিপিটা কোথা থেকে আসছে, আমি তোমাকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো আমরা কোষ জানলাম, কোষের অঙ্গাণু জানলাম। হ্যাঁ, সেখানে নিউক্লিয়াসে যে ডিএনএ থাকে সেটাও দেখাচ্ছি। এবার দেখো, ডিএনএটা ভাইয়া কি দ্বারা তৈরি, ডিএনএ বা আরএনএটা কি দ্বারা তৈরি আমরা সেটা দেখবো। হ্যাঁ, এখন দেখো ডিএনএ, ডিএনএ, ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ভাইয়া ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ পুনরূপ হচ্ছে ভাইয়া রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, রাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে ডিঅক্সি মানে কি জানো, ডিঅক্সি মানে অক্সিজেন নেই, মানে উইথাউট এনি অক্সিজেন, সেটা বোঝাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আমি আর আসতেছি এখানে। এখন দেখো ডিএনএ বা ডিএনএ আমরা যদি রাসায়নিক গঠনটা দেখি, এই জিনিসগুলো তোমাদের এসএসসি লেভেলে দরকার নাই, বাট জেনে রাখা ভালো। কারণ তোমরা যখন ইন্টারে উঠবা তখন এই জিনিসটা তোমাদের কাজে লাগবে, যে ডিএনএ আরএনএ। আর এটা জানাটাও খুব বেশি কঠিন কিছু না। দেখো, এই ডিএনএটাতে তোমার থাকে ডিএনএটাতে থাকে তোমার 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোস সুগার। ডিঅক্সিরাইবোস সুগার, একটু লিখে নাও, আমি মুখে বলতেছি, তোমরা যদি লেখা ধরতে নাও পারো, হ্যাঁ, আমার কথা শুনে শুনে লেখা রাখবে। 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোস সুগার। এরপরে যেই উপাদানটা থাকে ভাইয়া ডিএনএ তে। হ্যাঁ, দেখো একটা কোষের ভিতর, একটা ছোট্ট একটা কোষ যাকে খালি চোখে দেখা যায় না, সেটার ভিতরে আরো কত কাহিনী। দেখো, 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোস সুগার থাকে। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তোমার ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ বা মানে ফসফেট
ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড। ফসফেট আর ফসফরিক অ্যাসিড কিন্তু তোমার এক না। ফসফেটের জলীয় দ্রবণ থেকে মূলত ফসফরিক অ্যাসিডটা উৎপন্ন হয়। হ্যাঁ, তো এটার গঠন হবে H3PO4। আচ্ছা, যাই হোক, এবার দেখো ডিএনএ তে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমার 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট, নাইট্রোজেন গঠিত ক্ষারক, নাইট্রোজেন গঠিত ক্ষারক। লেখা ধরা না গেলেও তোমরা হয়তো বা বোর্ডে লেখাটা ছোট ছোট দেখাচ্ছে, তোমরা শুনে আমার কথা শুনে শুনে লিখে নিতে পারো। দেখো, নাইট্রোজেন গঠিত ক্ষারক বা নাইট্রোজেনিয়াস বেস। হ্যাঁ, তো এখন দেখো নাইট্রোজেনিয়াস বেস ক্ষারক। এখন দেখো তাহলে নাইট্রোজেনিয়াস বেস নাইট্রোজেন গঠিত ক্ষারক বলতেছি আমরা, বা নাইট্রোজেনিয়াস ক্ষারক। হ্যাঁ, নাইট্রোজেনিয়াস নাইট্রোজেনাস হবে, সরি, ইংলিশে নাইট্রোজেনাস হবে, নাইট্রোজেনাস ক্ষারক। এখন দেখো ভাইয়া, তাহলে আমরা জানলাম এই ডিএনএ তে এই তিনটা জিনিস থাকে। এবার এখানে দেখো ভাই, এই নাইট্রোজেন গঠিত ক্ষারক না, এই যে ক্ষারক বলছি এখানে চারটা, এখানে চারটা ক্ষারক থাকে তোমার। হ্যাঁ, চারটা। সেটা কি কি এবার দেখো, আমরা সেটাই দেখতেছি। এই তিনটা জিনিস তো থাকে জানলাম, এরপরে হচ্ছে তোমার নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে বলে। এবার এখানে দেখো, এই যে তোমার এটিপিটা কোথা থেকে আসছে একটু পরে দেখতে পারো, একটু পরে, একটু ধৈর্য ধরো। এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক, এই নাইট্রোজেন গঠিত ক্ষারকেই তোমার চারটা উপাদান থাকে, মানে চারটা ক্ষারক থাকে। হ্যাঁ, আমরা যদি একটু দেখাই, দেখো এখানে প্রথমে থাকে তোমার হচ্ছে এডিনিন, এডিনিন। হ্যাঁ, এরপর হচ্ছে এডিনিন, গুয়ানিন, গুয়ানিন। এরপর হচ্ছে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন, সাইটোসিন, থায়োমিন, সাইটোসিন। আমরা যদি একটু দেখাই, এডেনিন, গুয়ানিন, থায়োমিন, সাইটোসিন, অর্থাৎ এজিটিসি। হ্যাঁ, অর্থাৎ এজিটিসি। এখন দেখো, এই যে এডেনিন, গুয়ানিন, থায়োমিন, সাইটোসিন, এই যে তোমাদের বই বলা আছে এডেনিনের সাথে তিন কার্বন বিশিষ্ট, সরি, তিন কার্বন না, তিনটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তোমার কি করে, এটিপি উৎপন্ন করে। এই যে দেখো এডেনিনটা কোথা থেকে আসছে দেখছো, এডেনিনটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান। এবার আমরা যদি বলি যে যে ভাইয়া আরএনএটা কোথা থেকে, আরএনএ তে কি কি থাকে, আমরা তো দেখলাম ডিএনএ তে কি কি থাকে। এবার আরএনএ তো ভাইয়া সেম জিনিসগুলো থাকে, তবে পার্থক্য কি জানো, থায়োমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, মানে ইউরাসিল নামে আরেকটা ক্ষারক থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ইউরাসিল, ইউরাসিল মানে থায়োমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে বলছিলাম না 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আরএনএ তে থাকে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট তোমার রাইবোজ সুগার। হ্যাঁ, এখানে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, আর ওখানে থাকে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, মানে হচ্ছে প্যান্টোজ সুগার, প্যান্টোজ সুগার। এখন দেখো, প্যান্টোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্যটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা থাকে না, যার কারণে এটাকে ডিঅক্সিরাইবোজ বলে, অর্থাৎ ডিঅক্সি মানে উইথাউট এনি অক্সিজেন। তো আশা করি ডিএনএ এবং আরএনএ এর গঠনে কি কি আছে সেটা তোমরা বুঝতে পারছো। এই যে দেখো এডিনিন, এই এডিনিন নিয়ে মূলত আমাদের এত কাহিনী। হ্যাঁ, এত কিছু জানা লাগছে কেন জানো, এটিপি জানতে গিয়ে, কারণ আমাদের এডিনিন জিনিসটা লাগবে। এই এডিনিনটা কোথা থেকে আসছে আমি তোমাকে সেটাই দেখালাম। এবার দেখো, এডিনিনটা তাইলে আমরা পাইলাম, এবার এটিপিটা কোথা থেকে আসছে তাইলে আমরা সেটাও দেখে ফেলি, চলো। হ্যাঁ, তাইলে চলো আমরা শুরু করি। এই যে তোমার এডেনিনের সাথে, এই যে আমরা এডেনিন পাইছিলাম না, এডেনিন, এডি
নিন। হ্যাঁ, এই এডেনিনের সাথে ভাই কি করে জানো? এডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট মানে প্যান্টোজ সুগার যুক্ত হয়ে 5 কার্বন বিশিষ্ট হলে সেটা প্যান্টোজ সুগারই হয়ে যাবে আসলে। মানে 5 কার্বন বিশিষ্ট সুগার যখন বলবো সেটা প্যান্টোজ সুগার বলে সেটাকে। তাহলে এডেনিন কি করে জানো? এডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ সুগার যুক্ত হয়ে তোমার এই অ্যাডোনিসিন উৎপন্ন করে। হ্যাঁ, এডেনিনের সাথে কি যুক্ত হবে? 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ সুগার। প্যান্টোজ সুগার, এগুলো আমি তোমাদেরকে এমনিতে এইভাবে দেখা যাচ্ছি প্যান্টোজ সুগার। হ্যাঁ, তো এই প্যান্টোজ সুগারটা যুক্ত হয়ে কি গঠন করে জানো ভাইয়া? এডিনোসিন। এডিনোসিন। হ্যাঁ, তো এই এডিনোসিনের সাথে তোমার এই এডিনোসিনের সাথে যথাক্রমে তোমার এক ফসফেট গ্রুপ, হ্যাঁ, অ্যাক্টিভের সাথে যখন একটা প্যান্টোজ সুগার একটা তোমার ফসফেট গ্রুপ যুক্ত হবে, একটা মানে ফসফরিক অ্যাসিডের গ্রুপ, ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হবে, তখন সেটা হবে সিন মনোফসফেট। এডিনোসিন মনোফসফেট। আর যখন তোমার এই ফসফেট গ্রুপ, হ্যাঁ, দুইটি ফসফেট গ্রুপ এডিনোসিনের অনুসারে যখন তোমার দুইটি ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হবে, দুইটি ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হবে, তখন সেটা হবে কি তোমার এডিপি, মানে এডিনোসিন ডাইফসফেট। মনো মানে ভাইয়া 2, ডাই মানে ভাইয়া 2। তাহলে সরি, মনো মানে 1, ডাই মানে 2 তোমার। তাহলে এডিনোসিন মনোফসফেট আর হচ্ছে এডিপি। হ্যাঁ, এডিপি হচ্ছে এডিনোসিন এডিনোসিন। তোমরা যখন ক্লাসটা করবা তখন বইটা সাথে রাখবা, তখন এই বানানগুলো আর ভুল হবে না। আমার বোর্ডে হয়তো নাও দেখা যেতে পারে। তাহলে এডিপি হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত এটিপি আসতেছে, একটু ওয়েট করো। এডিনোসিন ডাইফসফেট। এখন দেখো ভাইয়া, দুটা যুক্ত হলে, হ্যাঁ, দুটি দুটি ফসফরিক অ্যাসিডের দুটি গ্রুপ যুক্ত হলে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলতেছি? তিনটি ফসফরিক অ্যাসিড যুক্ত হলে, দুটি ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হলে সেটাকে আমরা বলতেছি এডিনোসিন ডাইফসফেট। আর তিনটা যুক্ত হলে আমরা সেটাকে বলবো হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। দেখো, তিনটা যুক্ত হলে তখন মানে এডিনোসিনের সাথে, সরি, এডিনোসিনের সাথে, হ্যাঁ, এডিনোসিনের সাথে তিনটা যুক্ত হলে সেটাকে আমরা বলবো এটিপি। এই দেখছো আমাদের সেই কাঙ্ক্ষিত এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট। তোমাদের বইয়ে এই যে এডিনোসিন কথাটা লেখা ছিল সেটা মূলত এখান থেকে আসছে। এডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে ভাইয়া 3, বুঝা গেছে? এখন দেখো, তাইলে আমরা তো দেখলাম এটিপিটা কোথা থেকে আসলো। প্রথমে হচ্ছে তোমার এডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট প্যান্টোজ সুগার যুক্ত হয়ে এডিনোসিন গঠন করছে। এডিনোসিনের সাথে তোমার কি গঠন করছে? এডিনোসিনের সাথে তোমার ফসফেট গ্রুপ, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে কি গঠন করছে তোমার? এডিনোসিন মনোফসফেট। একটা একটা গ্রুপ একটা ফসফরিক অ্যাসিডের গ্রুপ যুক্ত হয়ে কি গঠন করছে তোমার? এডিনোসিন মনোফসফেট। আর দুইটা গ্রুপ যুক্ত হয়ে কি গঠন করছে? এডিনোসিন ডাইফসফেট। তিনটা যুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট। এভাবেই হচ্ছে তোমার মূলত এটিপিটা আসছে, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। এই যে দেখো, এখন এটিপিটা কোথা থেকে আসলো বা এটিপিটা কিভাবে উৎপন্ন হয় সেটা তো আমরা দেখলাম। এবার আমরা দেখবো ভাইয়া, এই যে এটিপিটা তো উৎপন্ন হলো, এই এটিপির কাজটা কি ভাই? এই যে দেখো, এটিপির কাজটা হচ্ছে আমরা পড়ছিলাম না এই যে কোষের মানে কোষের বেশ কয়েকটা অঙ্গাণুর নাম আমরা বলছিলাম শুরুতে। সেখানে একটা আছে কি, দুইটা অঙ্গাণু হচ্ছে কি জানো? কোষের মধ্যে দুটো অন্যতম অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। কি কি ভাইয়া? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। এই যে দেখো, মাইটোকন্ড্রিয়া তোমরা যখন কোষ বিভাজনে পড়ছো, কোষ বিভাজন বা কোষ অধ্যায়ে পড়ছো, সেখানে এটা পাবা, মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড।
প্লাস্টিড আবার 3 ধরনের, সেটাতে আমি যাচ্ছি না। দেখো এখন এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে একটা মিল কোথায় জানো? একটা মিল হচ্ছে দুইটাতেই তোমার ইটিসি থাকে, ইটিসি থাকে এবং তোমার এরা এটিপি উৎপন্ন করে, এরা এটিপি উৎপাদন করে। হ্যাঁ, এই যে আমাদের এই এটিপি দেখতেছো, এটিপিটা সে উৎপাদন করে। এগুলা সে কিভাবে উৎপাদন করে সেটা তোমরা ইন্টারমিডিয়েটের ডিটেইলসে জানতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে এখন একটু দেখাই দিচ্ছি যাতে তোমরা ইন্টারমিডিয়েট উঠলে বিষয়গুলা খুব সহজে বুঝে ফেলতে পারো। তো দেখো, তাইলে তোমাদের পড়ার সাথে তো রিলেটেড, তাই বলতেছি। এখন দেখো, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডে ইটিসি থাকে, এরা হচ্ছে এটিপি উৎপাদন করে। এই যে এখানে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে, এখানে কি এরা হচ্ছে এক ধরনের, হ্যাঁ, জৈব অণু। এরা কি করে জানো ভাইয়া? এরা দুজনেই ইটিসি, এরা হচ্ছে তোমার আমাদের বিভিন্ন পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ। হ্যাঁ, গ্লুকোজ জিনিসটা কি ভাইয়া? গ্লুকোজটা হচ্ছে এক ধরনের শর্করা। হ্যাঁ, আমরা যে শাকসবজি খাই এগুলো সরাসরি আমাদের শরীরে তো সরাসরি সরাসরি তুমি যে শাকসবজি খাও এটা কি সরাসরি ব্লাডে মিক্সড হবে না, এটা আমাদের পরিপাক হয়ে তোমার সেটা কিসে তৈরি হয়? সেটা গ্লুকোজে চলে যায়। হ্যাঁ, শর্করা গ্লুকোজে চলে যায়। তো গ্লুকোজটা হচ্ছে তোমার মূলত ব্লাডের সাথে মিক্স হয়। এখন দেখো, যাই হোক সেটা ভিন্ন আলোচনা। এখন দেখো আমরা তাইলে যে কি জানলাম, এই ইটিসি এই অঙ্গাণুটা কি, এই জৈব অণুটা কি কাজ করে জানো? ও কি করে আমাদের শরীরের পুষ্টি উপাদান, হ্যাঁ, যেমন গ্লুকোজ বললাম, এরপরে তোমার হচ্ছে বা কোন অণুর শক্তিটাকে সে হচ্ছে এই এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তির জন্য সে বন্ধন শক্তি হিসাবে সে জমা রাখে। হ্যাঁ, এটা আপাতত আমরা একটু মনে রাখলে হবে। হ্যাঁ, এভাবে সে কি করে হচ্ছে তোমার এটিপি তৈরিতে সাহায্য করে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে তোমার এই যে এভাবে আবার যখন এটিপিটা ভেঙে যায়, হ্যাঁ, এটিপিটা যখন ভেঙে যায়, এই যে দেখো আমি এখানে দেখাইছি, আমি এই চিত্রটা এঁকে রাখছিলাম তোমাদের জন্য। এই যে দেখো আমরা যখন এখানে দেখাইছি, এই যে তোমার এডিনোসিন, হ্যাঁ, এই যে খাবার থেকে আমরা যে শক্তিটা পাইছি সেটা দিয়ে তোমার এডিনোসিনের সাথে, এটা এডেনিন ছিল, হ্যাঁ, এডেনিনের সাথে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার যুক্ত হয়ে তারপরে কিন্তু এডিনোসিন হয়েছে। এরপরে হচ্ছে এটিপি হয়েছে, এটিপিটা হচ্ছে তোমার ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। হ্যাঁ, ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তোমার তারপর কি হয়েছে? এটিপির সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তোমার শক্তি নির্গমন করতে পারতেছে। এরপর হচ্ছে আবার সেম জিনিসটা তোমার এই ডাইফসফেট থেকে তোমার ডাইফসফেট, এরপরে হচ্ছে এডিপি এডিনোসিন। হ্যাঁ, এডিনোসিন এরা আবার হচ্ছে তোমার ডাইফসফেট আর এডিপি ভেঙে সে কি হয়ে যাচ্ছে তোমার ডাইফসফেট এবং এডিনোসিন ভেঙে সে আবার কি হয়ে যাচ্ছে তোমার এডিপি হয়ে যেতে পারতেছে। তো এই যে দেখো, এই কাজটা করার জন্য এখানে যে শক্তিটা দেওয়া লাগছে মানে এডিপি থেকে এডিপি আর ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি করতে যে শক্তিগুলো দেওয়া লাগছে, ঠিক তেমনি এটিপি কে ভেঙে তোমার এই এডিপি এবং ফসফেট গ্রুপ হইতে ঠিক সেম শক্তিগুলা দেওয়া লাগতেছে। তো এটিপি আমাদের শরীরে যে কাজটা করে, যখন আমাদের শরীরে শক্তি দরকার হবে মনে হয়, সে আবার নিজে নিজে ভেঙে যায়। হ্যাঁ, এই যে তোমার ভেঙে যায়, ভেঙে গিয়ে ফসফোরাইলেশন পদ্ধতিতে সে কি করে? ভেঙে যায়, ভেঙে গিয়ে সে এটিপি উৎপাদন করে। আবার সে কি করে জানো? এই যে আমি ফসফোরাইলেশন বললাম, ফসফোরাইলেশন মানে হচ্ছে এই যে তোমার এডিনোসিন থেকে এডিনোসিন থেকে তোমার এটিপি তৈরি হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তোমার ফসফোরাইলেশন। হ্যাঁ, আর ডিফসফোরাইলেশন হচ্ছে মানে যখন ফসফেট অণুটা ভেঙে গিয়ে আবার ওই যে তোমার এডিপি তে চলে আসবে, সেটা হচ্ছে তোমার ডিফসফোরাইলেশন। হ্যাঁ, মানে মানে হচ্ছে ভেঙে ফেলবে সেটা। তো এখানে দেখো এটিপি এবং এডিপিটা হচ্ছে তোমার এভাবে এডিপি এই সার্কেলটা হচ্ছে তোমার চলতেই থাকে আমাদের শরীরে। এই চিত্রটাই মূলত তোমাদেরকে তোমাদের বইয়ে দেখাইছে, কিন্তু কোথা থেকে কি আসছে কিছুই দেখাই নাই। ঠিক আছে, তো তাইলে এটিপি কাজটা কি করে? এটিপি যখন ভেঙে যাওয়ার সময় যে শক্তিটা আমরা পাই সেটা দিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম সম্পাদন করতে পারি, হাঁটাচলা করা, খাওয়া দাওয়া করা, হজম হওয়া, এমনকি
জোরে কথা বলা, হাসি কান্না থেকে তারপরে একটা কোষের আয়তন স্বাভাবিক আয়তন বজায় রাখা। হ্যাঁ, তো এই সব কাজ আমরা ওই শক্তি দ্বারা করতে পারি। এখন দেখো এটিপির কারণেই মূলত আমরা এই শক্তিটা পাচ্ছি। হ্যাঁ, তাইলে এটিপির একটা বিশেষ ভূমিকা রয়েছে জীবনী শক্তিতে, আমরা এটা নির্দ্বিধায় বলতেই পারি। তো দেখো, তাইলে আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাইলে এই এটিপিটা কোথা থেকে আসছে। তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। সেখানেও এটিপির বেশ কিছু কথাবার্তা আছে, আমরা ওই ভিডিওতে তোমাদেরকে আশা বুঝিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, পরবর্তীতে ভিডিওটা পজ করে বা ভিডিওটা টেনে আবার দেখতে পারো, তাহলে বুঝতে পারবা। বিষয়টা একটু জটিল। এই যে দেখো, ডিএনএ আসলো, আরএনএ আসলো, ওগুলা থেকে এডেনিন পাইলাম, এডেনিন থেকে এডেনোসিন হইলো, এডেনোসিন থেকে আবার তোমার এটিপি হইলো, ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে, মানে হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিডের সাথে ফসফরিক অ্যাসিড গ্রুপের সাথে যুক্ত হয়ে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে সে কিভাবে শক্তি নির্গমন করে বা কিভাবে আবার শক্তি পায় খাবার থেকে। আমাদের শরীরে যে খাবারগুলো জারিত হয় সেগুলা থেকে তোমার হচ্ছে এই ও শক্তি নিয়ে তারপরে এই কাজটা করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমাদের এটিপি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ, আবার ধন্যবাদ সবাইকে।